আর থামাবে কে হাদিকে? শুয়োরের বাচ্চারা চেনে না আজাদিকে। প্রতি ফোঁটা রক্তের কত শত মূল্য, শহীদের জমিনে রক্ত অতুল্য। এই হাদি একা নয়, হাদি কোটি লক্ষ, বাংলার পুরোটাই হাদিদের পক্ষ। শহীদের কাফেলার ডর নাই, নাই ভয়, হাদিদের প্রার্থনা যাই চাই তাই হয়। এই দেশ জমিনের রক্ত, যুগে যুগে হাদিদের কেন যে অযত্ন। হাদিরাই এটো বোমা আবাবিল পক্ষী, সহুসের মন ছিল সুশীতল লক্ষ্মী। বাবরার হত্যায় ভেবেছিলে শ্রেষ্ঠ, দেখেছ কি ফলাফল ছেড়ে নাই কেষ্ট। হাদিরাই জন্মায় ফাতেমার গর্ভে, হাদিরাই মরুভূমি ফুলে ফলে ভরবে। হাদিদের ভয় নেই, হাদিরা শহীদ তো, হাদিরাই ওমর আলী বাদবাকি বৃত্ত। গুলি টুলি হাদিদের ঝুলটাও ছেড়ে না, হাদিরা আছে বলে ফাশিস্ট ফেরে না। আসসালামু আলাইকুম। সীমান্ত বাঁচাতে হলে ঘাস খেয়ে হলেও অস্ত্র বানাতে হবে, অস্ত্র কিনতে হবে। এই কথাটা আমার না, এই কথাটা শহীদ হাদির, ওসমান হাদির বলেছিলেন এই কথাটা। ভারতে বাংলাদেশ হাইকমিশনের সাম্প্রতিকভাবে আক্রমণ হয়েছে। বাংলাদেশের জাতীয় পতাকা ভারতের মধ্যে দেখলাম, বাংলাদেশের জাতীয় পতাকার উপর দিয়ে ভারতীয়রা হাঁটাচলা করতেছে জুতা দিয়ে এবং লাথি মারতেছে বাংলাদেশের জাতীয় পতাকাকে। আরেকটা ইয়েতে দেখলাম ভিডিওতে বাংলাদেশের জাতীয় পতাকাকে পুরানো হচ্ছে। বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালাচ্ছে ভারতীয় গদি মিডিয়া চ্যানেলগুলো। হাসিনা সহ হত্যাকাণ্ডে জড়িত বাংলাদেশের সব নেতাকর্মীদেরকে ফেরত না দিয়ে বাংলাদেশের ভিতর অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে অনবরত ভারত সরকার। ইন্ধন দিচ্ছে হাসিনাকে এবং আওয়ামী লীগকে। সংসদে চামার, ভারতে একটা চামার আছে যোগী আদিত্যনাথ। এই চামারটা সংসদে উত্তপ্ত করে চামার মোদিকে সরাসরি প্রশ্ন করেছে, মোদি তুমি যদি ভারত আক্রমণ করতে না পারো তাহলে আমাদের হাতে ছেড়ে দাও, আমরা দেখব এই ব্যাপারে। এরা একটা ক্রমাগত একটা কি সীমান্তে 1 কিলোমিটারের মধ্যে 4টি ঘাঁটি সামরিক ঘাঁটি করেছে। একটি পশ্চিমবঙ্গের ওইখানে, আরেকটা লালমনিরহাটের কাছে 1 কিলোমিটার কাছে, আরেকটা হচ্ছে আসামের ওইখানে 1 কিলোমিটার বর্ডার থেকে, আরেকটা হচ্ছে ত্রিপুরার এখানে 1 কিলোমিটার বর্ডার থেকে। আন্তর্জাতিক নিয়ম অনুসারে যদি ঘাঁটি করতে হলে 15 কিলোমিটারের ভিতরে করা যাবে না বর্ডার থেকে। ভারত কোনো রীতিনীতি, আন্তর্জাতিক রীতিনীতি মানে না। এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে, কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে 114 ভাবে, আর চীনের ক্ষেত্রে সে ভয়ে ওইদিকে তাকাইও না। আমি আগে বলেছি বাংলাদেশ সীমান্তে ভারত সিংহ, পাকিস্তান সীমান্তে কুত্তা কু গু ঘেউ ঘু করে, আর চীন সীমান্তে হচ্ছে মেয়াও বিড়াল। আর ভারত অনবরত প্রচার করছে বাংলাদেশে হাজার হাজার হিন্দুদেরকে খুন করা হয়েছে। ভাই আপনারা বলেন কোথায় হিন্দু খুন করা হয়েছে? প্রমাণ দেখান, এসে প্রমাণ দেখান। বাংলাদেশে এসে প্রমাণ দেখাতে হবে কোথায় হাজার হাজার হিন্দু খুন। এই প্রপাগান্ডা ফ্যাসিস্ট হাসিনা পতনের পর থেকে অনবরত আমরা শুনতে যাচ্ছি। এবং আমেরিকাকে বোঝানোর, ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু ট্রাম্প তার মোদির গায়ে মোদির 2 গালে 2টা লাথি দিয়েছে, 2 পা দিয়ে, তবুও শিক্ষা হয়নি। যোগী আদিত্যনাথের এই সমস্ত কথাবার্তা বাংলাদেশের প্রতি সরাসরি হুমকি। এটি একটা আন্তর্জাতিক নিয়মের রীতিনীতির খেলাফ। এটি একটি প্রতিবেশী দেশের বিরুদ্ধে প্রকাশ্যে আক্রমণ ও হুমকি ছাড়া আর কিছুই নেই। যদি এটি ভারতীয় কেন্দ্রীয় সরকারের বক্তব্য না, কিন্তু তা সত্ত্বেও যোগী আদিত্যনাথকে এই সমস্ত কথা বলতে ভারত বন্ধ করে না যদি আদিত্যনাথের মুখে। এই হুমকি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অস্থিরতা সৃষ্টি করছে ভারত ক্রমাগত এই সমস্ত হুমকি দিয়ে। ভারতকে আমরা বলি পাকিস্তানের সাথে এই হুমকি দিয়ে দেখো, চীনের সাথে হুমকি দিয়ে দেখো, তাহলে বাপের বাচ্চা আমরা মনে করবো তোদেরকে। ভারতীয় গণমাধ্যম বাংলাদেশে অগ্রহণযোগ্য, কেউ বিশ্বাস করে না, বিশ্ব বিশ্বাস করে না। বাংলাদেশের বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনাকে ভারতীয় গণমাধ্যম এটা বাংলাদেশ সরকারের দ্বারা
পরিচালিত বলে চালিয়ে দিচ্ছে। ভারত সরকার কিন্তু এই বিষয়ে চুপ করে থাকে। চুপ মানে মৌনতা হচ্ছে সম্মতির লক্ষণ। বাংলাদেশকে আক্রমণ করা হবে ভারতের জন্য একটা আত্মহত্যার সামিল। বাংলাদেশের ভূখণ্ড প্রকৃতি এমনভাবে আল্লাহ সৃষ্টি করেছে যে এই মাটি অত্যন্ত নরম, ভারতে ভারী যান এখানে চলাচল করতে পারবে না। শুধু বাংলাদেশের পশ্চিম দিকে সীমান্তে কিছু চলাচল করতে পারে, বাকি জায়গায় চলাচল করতে পারবে না। বাংলাদেশের সৈন্য আছে 2 লাখ, ভারতে আছে 14 লাখ। বাংলাদেশের রিজার্ভ ফোর্স আছে 68 লক্ষ, বিশ্বের সবচেয়ে বড় রিজার্ভ ফোর্স। ভারতের 14 লাখের মধ্যে ধরেন 7 লাখ পাকিস্তান বর্ডারে, চীন বর্ডারে, আর 5 লাখ পাকিস্তান বর্ডারে, আর 2 লাখ বাংলাদেশ সীমান্তে। তো বাংলাদেশের সৈন্য আছে 2 লাখ। কোনো একটা দেশকে আক্রমণ করতে হলে তার 3 গুণ সৈন্য থাকতে হয় সাধারণত, যেটা যুদ্ধের নিয়ম অনুযায়ী। তাহলে 6 লাখ সৈন্য বাংলাদেশ সীমান্তে রাখতে হবে, সেটা ভারতের পক্ষে সম্ভব না। আর ভারতের আগে ওয়ার ফিল্ড যুদ্ধক্ষেত্র ছিল 2 সীমান্তে, চীন সীমান্ত এবং পাকিস্তান সীমান্তে। এখন মোদি আরেকটা সীমান্ত সৃষ্টি করে দিয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ সীমান্তে। ভারত কিন্তু চীনের দুশ্মন, পাকিস্তানের দুশ্মন, বাংলাদেশকে এখন দুশ্মন বানিয়েছে, শ্রীলঙ্কার দুশ্মন, মালদ্বীপের দুশ্মন, নেপালের দুশ্মন, ভুটানের দুশ্মন, মায়ানমারের দুশ্মন। বন্ধু কি আছে ভারতের? আর ভারত বাংলাদেশকে আক্রমণ করে বাংলাদেশ থেকে জয় হয়ে বের হয়ে যাবে, সেটা ভারতের পক্ষে অসম্ভব একটা ব্যাপার। আমেরিকা ভিয়েতনাম থেকে মাইর খেয়ে বের হয়ে যেতে হয়েছে, পরাজিত হয়েছে ভিয়েতনাম যুদ্ধে। সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান থেকে পরাজিত হয়ে বের হয়ে সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাশিয়া হয়ে গেছে। গ্রেট ব্রিটেন আফগানিস্তান থেকে পরাজয় বহন করে বাইরে হয়ে গেছে। আমেরিকা আফগানিস্তান থেকে পরাজয় বরণ করে বাইরে এসে বাইডেন দ্রুত সৈন্য সরিয়ে নিয়েছে, বাইডেন ক্ষমতা আরোহণের পর আফগানিস্তান থেকে। বর্তমানে ভারতের জন্য বাংলাদেশ আক্রমণ করা মানে জেনে শুনে আত্মহত্যা করা। ভারতের বর্তমান অর্থনীতি খুব করুণ অবস্থা। যুদ্ধ করলে এই অর্থনীতি সেটা সাস্টেইন করতে পারবে না। মিডল ইস্ট থেকে ভারতীয়দের তাড়িয়ে দেবে বাংলাদেশ আক্রমণ করলে। আর বাংলাদেশ আক্রমণ করলে চীন, পাকিস্তান, তুরস্ক চুপ করে বসে থাকবে না। চীন সরাসরি হয়তো লাদাখ আক্রমণ করতে পারে, বাকিটা নিয়ে নিতে পারে। চিকেন নেক আক্রমণ করতে পারে, এবং অরুণাচল প্রদেশ চীন নিজের রাজ্য বলে দাবি করে, সেটাও নিয়ে নিতে পারে। সেভেন সিস্টার বিচ্ছিন্ন করে আলাদা করে দিতে পারে। পশ্চিমবাংলা ভারতের সাথে তখন থাকবে না, তখন হয়তো স্বাধীন দেশ হবে, নাহলে বাংলাদেশের সাথে যোগ দেবে। কাশ্মীর পাকিস্তান নিয়ে নেবে। পাঞ্জাব খালিস্তান আন্দোলন যারা করছে শিখরা, তাদের স্বাধীন দেশে পরিণত হবে তারা। পাকিস্তানের এক রাজনৈতিক নেতা বলেছে যে বাংলাদেশের দিকে চোখ তুললে পাকিস্তানের যে মিসাইলগুলো ভারতের যে কোনো টার্গেটে আক্রমণ করে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে, প্রয়োজনে নিউক্লিয়ার অ্যাটাক করবে বলছে পাকিস্তান। এটা ভারতের জন্য একটা বিপজ্জনক, ভারতের জন্য একটা সতর্ক সংকেত। বাংলাদেশের বিপ্লবী জনগণ আর ভারতের দাস হবে না। ভারতের দাস হিসেবে বাংলাদেশের জনগণ আর হবে না। শেখ হাসিনা করেছিল ভারতের দাস। ওসমান সাইদ নামে একজন পাকিস্তানের রাজনীতিবিদ, উনি বলেছেন মিসাইল অ্যাটাক করে ভারতের মানচিত্র বদলে দিবে যদি বাংলাদেশের দিকে চোখ তুলে দেখে। সীমান্ত বাঁচাতে চাইলে ঘাস খেয়ে হলেও অস্ত্র বানাও বাংলাদেশ, এই কথাটি শহীদ শরীফ ওসমান হাদী বলেছিলেন। কথাটি আজ আর কোনো আবেগী স্লোগান নয়, এটি বাস্তব সতর্কতায় পরিণত হয়েছে। ওসমান হাদীর শাহাদাতের মাত্র 14 দিনের মধ্যেই দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনে হামলা, জাতীয় পতাকার প্রকাশ্য অবমাননা এবং সংসদে দাঁড়িয়ে বাংলাদেশের প্রতি আগ্রাসী হুমকিও সামনে এসেছে। বিচ্ছিন্ন ঘটনাকে অজুহাত করে বাংলাদেশের বিরুদ্ধে সংঘটিত অপপ্রচার চালানো হচ্ছে। ভারতের কিছু উগ্র রাজনৈতিক বক্তব্য ও জাতীয় গণমাধ্যমের ভূমিকা পরিস্থিতিকে বিপজ্জনকভাবে উস্কে দিচ্ছে। এই মুহূর্তে হাদীর কথাই স্মরণ করিয়ে দেয়, স্বাধীনতা রক্ষা করতে হলে প্রস্তুতি ও ঐক্যের বিকল্প নেই। विस्तारित देखुन महदी हसन डेस्क रिपोर्टे। प्रधानमंत्री मोदी जी अगर आज बांग्लादेश पर आक्रमण नहीं कर सकते तो प्रधानमंत्री के पद को छोड़ दीजिए।
শহীদ শরীফ ওসমান হাদি বলেছিলেন, সীমান্ত বাঁচাতে চাইলে ঘাস খেয়ে হলেও অস্ত্র বানাও বাংলাদেশ। একটি বাক্য, কিন্তু আজ এটি আর শুধু স্লোগান নয়, এটি সময়ের বাস্তবতা, এটি একটি অগ্নি সংকেত। যে বাংলাদেশের মধ্যে হাজার হাজার হিন্দুদেরকে যে খুন করা হচ্ছে, যে হিউম্যান রাইটসে যে ভায়োলেন্স করা হচ্ছে। শহীদ শরীফ ওসমান হাদির শাহাদাতের আজ 14 দিন পার হয়েছে, কিন্তু এই অল্প সময়ে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যে উত্তাপ দেখা যাচ্ছে তা তার সতর্ক বাণীকেই আরো সত্য করে তুলেছে। দেশের ভেতরে একটি সীমিত ও বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে একাধিকবার হামলা হয়েছে। এই হামলাগুলো হয়েছে প্রকাশ্যে দিবালোকে। উপেক্ষা করা হয়েছে কূটনৈতিক শিষ্টাচার, উপেক্ষা করা হয়েছে আন্তর্জাতিক আইন, উপেক্ষা করা হয়েছে রাষ্ট্রীয় দায়িত্ব। এখানেই শেষ নয়, ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশের জাতীয় পতাকা মাটিতে বিছিয়ে তার উপর দিয়ে মানুষ চলাচল করছে। এটি শুধু অবমাননা নয়, এটি একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত। এরপর শুরু হয় ব্যঙ্গ, কটূক্তি আর অপপ্রচার। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে বাংলাদেশের জাতীয় পরিচয়কে লক্ষ্য করে মিছিল ও স্লোগান ছড়ানো হয়। দাবি করা হয় বাংলাদেশে নাকি রাষ্ট্রীয়ভাবেই সংখ্যালঘু নির্যাতন চলছে, কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। বাংলাদেশকে যারা চেনে তারা জানে বিচ্ছিন্ন অপরাধকে পুরো রাষ্ট্র ও সমাজের বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে পরিকল্পিতভাবে। সবচেয়ে উদ্বেগজনক মুহূর্ত আসে তখন যখন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সংসদের মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশ নিয়ে হুমকির ভাষায় কথা বলেন। তার বক্তব্যে উঠে আসে আক্রমণ, অখণ্ড ভারত এবং ধর্মযুদ্ধের মতো শব্দ। प्रधानमंत्री मोदी जी, अगर आप बांग्लादेश पर आक्रमण नहीं कर सकते तो प्रधानमंत्री के पद को छोड़ दीजिए। हम धर्म सैनिक अपने धर्म युद्ध से बांग्लादेश को वापस अखंड भारत का हिस्सा बनाए। এ ধরনের বক্তব্য শুধু কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন নয়, এটি একটি প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে খোলামেলা আগ্রাসী মানসিকতার প্রকাশ। যদিও এটি ভারতের কেন্দ্রীয় সরকারের আনুষ্ঠানিক নীতি নয়, তবুও এমন বক্তব্য উপমহাদেশের শান্তির জন্য ভয়াবহ হুমকি। আরো উদ্বেগের বিষয় হলো ভারতের একাধিক জাতীয় গণমাধ্যম যাচাই ছাড়াই এই প্রচারণা ছড়িয়ে দিচ্ছে। বিচ্ছিন্ন ঘটনাকে রাষ্ট্রীয় নির্যাতন বানিয়ে দেখানো হচ্ছে। এর ফলে জনমত উস্কে দেওয়া হচ্ছে, ঘৃণা তৈরি হচ্ছে, পরিস্থিতি আরো বিপজ্জনক হয়ে উঠছে। 1947 সালের দিকে ভারতবর্ষ ভাগ হয়েছিল শুধু ভৌগোলিক কারণে নয়, ভাগ হয়েছিল রাজনৈতিক বাস্তবতায়, নিরাপত্তার প্রশ্নে, আত্মপরিচয়ের প্রশ্নে। সেই বিভাজনের মূল শিক্ষা ছিল নিজস্ব পরিচয় রক্ষা, আত্মমর্যাদা রক্ষা, সার্বভৌমত্ব রক্ষা। কিন্তু গত এক দশকে এই ইতিহাস ঢেকে দেওয়ার চেষ্টা হয়েছে চেতনার নামে এক বিকৃত বয়ানে। আজ জনগণ সেই মিথ্যা মুখোশ ছুঁড়ে ফেলে দিয়েছে। শহীদ শরীফ ওসমান হাদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন কোনো আবেগী স্লোগানের জন্য নয়। তিনি বিশ্বাস করতেন বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের মাটিতেই হবে, বাংলাদেশের স্বার্থেই হবে, অন্য কারো ইশারায় নয়। তার আন্দোলন ছিল আত্মমর্যাদার আন্দোলন, স্বাধীন সিদ্ধান্তের আন্দোলন। আজ যখন কূটনৈতিক ভবনে হামলা হয়, জাতীয় পতাকা অপমানিত হয়, সীমান্তের ওপার থেকে হুমকি আসে, তখন হাদির সেই কথাই বারবার মনে পড়ে। অস্ত্র মানে শুধু বন্দুক নয়, অস্ত্র মানে রাষ্ট্রীয় প্রস্তুতি, আত্মরক্ষার সক্ষমতা, রাজনৈতিক ঐক্য, তথ্য যুদ্ধ মোকাবেলার শক্তি আর সর্বোপরি জাতীয় চেতনা। এই মুহূর্তে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এক স্পর্শকাতর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ভুল তথ্য, উগ্র রাজনীতি, সাম্প্রদায়িক উস্কানি যদি প্রাধান্য পায়, তার পরিণতি হবে ভয়াবহ। দুই দেশের সাধারণ মানুষের জন্যই প্রয়োজন সংযম, প্রয়োজন সত্য ভিত্তিক আলোচনা, প্রয়োজন পারস্পরিক সম্মান। শহীদ শরীফ ওসমান হাদির শাহাদাত আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা শুধু অর্জনের বিষয় নয়, এটি রক্ষারও বিষয়। আর সেই রক্ষা যদি করতে হয় তবে প্রয়োজনে ঘাস খেয়েও প্রস্তুত থাকতে হয়। এটাই ইতিহাসের নির্মম শিক্ষা।
রাতের সীমান্তে বাতাসে অদ্ভুত এক নীরবতা। পাথরঘাটার নদী পাড়ে দাঁড়িয়ে এক বৃদ্ধ চাষি ধীরে বলে উঠলেন, এদিকের বাতাসটা আজ ভারী গরম মনে হয়। দূরের আকাশে কোথাও ঝলসে উঠছে এক খণ্ড আগুনের রেখা। ভারতের মিসাইল স্টেটের আলো, কিন্তু এই আলো শুধু আকাশ নয়, পুরো দক্ষিণ এশিয়ার রাজনৈতিক আকাশও উত্তপ্ত করে তুলেছে। ভারতের সংবাদ মাধ্যমে তখন গর্জন, বাংলাদেশে অভিযান করা উচিত, শিলিগুড়ি করিডোরকে প্রশস্ত করতে হবে। কিন্তু এই গর্জনের মাঝেই হঠাৎই ভারতের এক অংশ থেকে শোনা গেল ভিন্ন সুর, না, ভারত বাংলাদেশে আক্রমণ করবে না, কারণ সেটা আত্মঘাতী হবে। দক্ষিণ ভারতের এক শতবর্ষী সংবাদপত্র মাতৃভূমি এই নিয়ে প্রকাশ করেছে বিশদ বিশ্লেষণ, যেখানে তারা দেখিয়েছে কেন ভারত যতই রাগ দেখাক না কেন শেষ পর্যন্ত বাংলাদেশে সামরিক অভিযান চালাতে পারবে না। ভারতের গণমাধ্যম ও রাজনীতিকদের এক অংশ যখন বাংলাদেশ বিরোধী বক্তব্যে মেতে উঠেছে, শিলিগুড়ি বাঁচাও, ত্রিপুরা রক্ষা করো, তখনই ভারতের ভেতরেই শুরু হয়েছে বিশ্লেষণের ঝড়। মাতৃভূমির সম্পাদকীয় বলেছে, বাংলাদেশে আক্রমণ মানে ভারতের পূর্বাঞ্চলকে অস্থিতিশীল করে তোলা। কারণ ভারত বাংলাদেশের সম্পর্ক শুধুই সীমান্তের নয়, এটি এক গভীর সাংস্কৃতিক ও অর্থনৈতিক বন্ধন। বাংলাদেশে অস্থিতিশীলতা মানে ভারতের উত্তর পূর্বাঞ্চলে রাজনৈতিক ও বাণিজ্যিক শৃঙ্খল ভেঙে যাওয়া। অর্থাৎ ভারত যদি যুদ্ধ শুরু করে, তবে সেটা হবে নিজের হাতে নিজের শিরা কাটা। ভারতের সামরিক বিশ্লেষক কর্নেল অরবিন্দ কুমার স্বীকার করেছেন, বাংলাদেশের ভৌগোলিক বাস্তবতা ভারতকে যুদ্ধের সুবিধা দেয় না। বাংলাদেশের সীমান্ত যেমন সরল হয়, তেমনি এর ভেতরে রয়েছে অসংখ্য নদী, খাল, বন ও বেষ্টিত জনবসতি, যা ভারতীয় সেনাদের জন্য দুঃস্বপ্নের মতো হবে। আর ইতিহাসও সাক্ষী, আমেরিকা ভিয়েতনাম জিততে পারেনি, সোভিয়েত আফগানিস্তানে হেরে ফিরেছে, ইরাকও কখনো মাটির সন্তানদের হারাতে পারেনি। বাংলাদেশও তেমনই। এখানে লড়াই মানে শুধু সেনাদের সঙ্গে নয়, গোটা জাতির সঙ্গে। এক ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞ লিখেছেন, বাংলাদেশের মাটি দখল করা যায় না, কারণ এখানেই প্রতিটি মানুষের বুকেই সীমান্ত খোদাই করা। ভারতের অভ্যন্তরে এখন অর্থনৈতিক মন্দা, কৃষক বিক্ষোভ, ধর্মীয় বিভাজন, আর তার উপর পশ্চিমবঙ্গ ও আসামের ভোটের রাজনীতি। মোদী সরকার জানে, বাংলাদেশের সঙ্গে যুদ্ধ মানে এই জটিলতা আরো বেড়ে যাওয়া। মাতৃভূমির প্রতিবেদনে বলা হয়েছে, নরেন্দ্র মোদীর সিদ্ধান্ত নেওয়ার একমাত্র মাপকাঠি হলো রাজনৈতিক লাভ। যদি যুদ্ধ তাকে ভোটে সাহায্য করে, তবেই সে তা করবে। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে যুদ্ধের কোনো রাজনৈতিক লাভ নেই, বরং ঝুঁকি আছে। কারণ একবার সংঘাত শুরু হলে আন্তর্জাতিক মহল হস্তক্ষেপ করবে, বিশেষ করে যুক্তরাষ্ট্র, চীন, এমনকি ইসলামিক দেশগুলোও। এতে ভারত দক্ষিণ এশিয়ার স্থিতিশীল শক্তি হিসেবে নিজের ভাবমূর্তি হারাবে। প্রতিবেদন অনুযায়ী ভারতের সবচেয়ে বড় ভয় পাকিস্তান। কারণ যদি বাংলাদেশে ভারত হামলা চালায়, পাকিস্তান নিশ্চুপ থাকবে না। সরাসরি না হলেও ইনডাইরেক্ট সাপোর্ট, অস্ত্র, গোয়েন্দা তথ্য কিংবা ড্রোন সবকিছুই পাঠাবে ইসলামাবাদ। মাতৃভূমি লিখেছে, পাকিস্তানের কাছে এখন প্রায় 170টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে এবং এই সংখ্যা 2030 সালের মধ্যে 250 ছাড়িয়ে যেতে পারে। এটা ভারত জানে। আর সেই কারণে দিল্লি চায় না কোনোভাবে দক্ষিণ এশিয়ার নিউক্লিয়ার প্রতিরোধের জালে জড়িয়ে পড়ুক। ডোনাল্ড ট্রাম্প একবার বলেছিলেন, 2019 সালের সংঘাতের সময় পাকিস্তান এবং ভারত দুজনেই পারমাণবিক হামলার প্রস্তুতি নিয়েছিল। আমি সেটা থামাই। এই স্মৃতি এখনো ভারতীয় সামরিক চেতনায় ভয় হয়ে আছে। কিন্তু ভারতের ভয় শুধু পাকিস্তান নয়, সবচেয়ে বড় ভয় বাংলাদেশের নতুন আত্মবিশ্বাস। 2025-এর বাংলাদেশ আর অতীতের মতো নয়। দেশটি এখন উন্নত রাডার, ড্রোন এবং ব্যালিস্টিক প্রতিরক্ষা সিস্টেমে সজ্জিত। চীন, তুরস্ক, পাকিস্তান, ফ্রান্স সবাই এখন বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগী। বাংলাদেশের সাবেক এয়ার ভাইস মার্শাল বলেছেন, বাংলাদেশ এখন কেবল প্রতিরক্ষা কেনে না, বরং প্রযুক্তি শেখে। আর যে দেশ প্রযুক্তি শেখে, তাকে পরাজিত করা যায় না। ভারত জানে, যদি আজ সংঘাত শুরু হয়, তবে সেটা সীমান্তে শেষ হবে না। ত্রিপুরা, আসাম, এমনকি 7 সিস্টার্স পর্যন্ত সেই আগুন ছড়িয়ে পড়বে। আর বাংলাদেশের সাথে লড়াই মানে একা নয়, পুরো অঞ্চলের রোষের মুখে পড়া। মাতৃভূমির প্রতিবেদনে এক গুরুত্বপূর্ণ অংশে বলা হয়েছে, ভারতের ভেতরে বর্তমানে এমন শক্তিশালী মুসলিম জনসংখ্যা ও অর্থনৈতিক সংযোগ রয়েছে, যা যুদ্ধের প্রেক্ষাপটে ভেতরের বিদ্রোহে পরিণত হতে পারে। এটি ভারতের সবচেয়ে বড় ভয়। অর্থাৎ বাংলাদেশে হামলা মানে ভারতের মুসলিম ও উত্তর পূর্বাঞ্চলের রাজনীতিকে অস্থিতিশীল করে তোলা। তাই যুদ্ধ নয়, কূটনীতি, এটাই এখন দিল্লির একমাত্র পথ। কিন্তু মোদীর দল ভিন্নভাবে ভাবে। তারা জানে, যুদ্ধ মানে টেলিভিশনের স্ক্রিনে জাতীয়তাবাদের উল্লাস, যে উল্লাস ভোটে পরিণত হয়। এই রাজনৈতিক লাভের লোভই দক্ষিণ এশিয়াকে বারবার যুদ্ধের কিনারায় এনে দাঁড় করাচ্ছে।
ঢাকার রাত তখন নিস্তব্ধ। বঙ্গভবনের বারান্দায় বাতাসে দুলছে লাল সবুজ পতাকা। দূরে টেলিভিশনের পর্দায় ভারতীয় সংবাদ চ্যানেলের গর্জন। বাংলাদেশকে শিক্ষা দিতে হবে। কিন্তু এই শব্দ ঢাকা শহরের বুকে এসে নিঃশব্দ হয়ে যায়। বিমান বাহিনীর কমান্ড সেন্টারে তখন এক তরুণ অফিসার মনিটরে চোখ রেখে বলল, স্যার, পূর্ব আকাশ সম্পূর্ণ সুরক্ষিত। বয়স্ক কমান্ডার হাসলেন, বললেন, তারা জানে না এই আকাশে আগুন লাগাতে এলে প্রথমে মাটির সন্তানদের হৃদয় ভেদ করতে হবে। বাইরে তখন শীতল বাতাসে বয়ে যাচ্ছে অদৃশ্য এক প্রতিজ্ঞা। যুদ্ধ কেউ চায় না, কিন্তু যদি কেউ আমাদের সীমান্তে আগুন ছড়ে, সে আগুনে সে নিজেই পড়ে যাবে। দূরে বঙ্গোপসাগরের ঢেউ গর্জে উঠছে। আকাশে এক বিন্দু আলো, হয়তো কোনো টহল ড্রোন, বা হয়তো বাংলাদেশের ভবিষ্যতের প্রতীক। একটি স্বাধীন আকাশ, যেখানে প্রতিটি তারাই বলে, এই আকাশ আমাদের। ভয় পাবে তারা যারা ভুলে গেছে এই মাটির রং লাল সবুজ। রাতের অন্ধকারে ভারতীয় সামরিক ট্যাঙ্ক সুসজ্জিত হয়ে বাংলাদেশের সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছে, আর আশেপাশের সবাই ক্রমাগত চিৎকার করে বলছে বাংলাদেশের জন্য রেডি হচ্ছে। অন্যদিকে গত কয়েকদিন আগে উত্তরপ্রদেশ বিধানসভাতে উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরাসরি মোদীকে হুঁশিয়ারি জানিয়ে বলেছেন, আপনি বাংলাদেশে আক্রমণ করতে না পারলে আমাদের ওপর ছেড়ে দিন। এই সব কিছুর সমীকরণ বিশ্লেষণ করলে স্পষ্ট বোঝা যায় বাংলাদেশে চূড়ান্ত আক্রমণের ভয়ঙ্কর ছক কষছে ভারত। ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যখন প্রকাশ্যে ভরা মজলিসে এমন হুমকি দেন, তখন বাংলাদেশের চুপ করে বসে থাকার আর কোনো সুযোগ নেই। এতদিন যারা ভাবছিলেন ভারতের আস্ফালন কেবল কথার কথা, তাদের এবার ভুল ভাঙার সময় এসেছে। তবে ভারতের এই দম্ভ কি টিকবে, নাকি পাল্টা আঘাতে চূর্ণ হবে দিল্লির মসনদ, সেটাই এখন ভাবার বিষয়। কারণ এবার আর একা বাংলাদেশ নয়, বরং বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতের মরণ ঘণ্টা বাজাতে প্রস্তুত স্বয়ং পাকিস্তান। শুরুতেই আসা যাক যোগী আদিত্যনাথের সেই হুমকির প্রসঙ্গে, যা এখন সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়েছে। গত 24 ডিসেম্বর উত্তরপ্রদেশ বিধানসভার শীতকালীন অধিবেশনে দাঁড়িয়ে যোগী আদিত্যনাথ যে ভাষায় কথা বলেছেন তা রীতিমতো দিল্লির বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। তিনি সরাসরি বাংলাদেশের দীপু হত্যার কাণ্ড নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তার গলার স্বরে ছিল স্পষ্ট যুদ্ধের আহ্বান। তিনি বিরোধীদের দিকে আঙুল তুলে বলেন, আপনারা গাজা নিয়ে তো অনেক মায়া কান্না করেন, কিন্তু বাংলাদেশে যখন দীপু চন্দ্র দাসের মতো হিন্দু যুবককে হত্যা করা হয়, তখন আপনাদের মুখে কুলু পেটে থাকে কেন? যদি বাংলাদেশ পাকিস্তান না হতো, তবে সেখানে হিন্দুদের ওভাবে জ্বালানো হতো না। যোগীর এই বক্তব্য কেবল বিরোধীদের জন্য ছিল না, বরং এর মূল লক্ষ্য ছিল খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যোগী আদিত্যনাথ বিধানসভায় দাঁড়িয়ে মোদীকে কড়া ভাষায় হুঁশিয়ারি জানিয়েছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে মোদীর ধীরে চলো নীতিতে তিনি মোটেও সন্তুষ্ট নন। তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, আপনি যদি বাংলাদেশে আক্রমণ করতে না পারেন, তবে আমাদের ধর্ম সৈনিকের ওপর ছেড়ে দিন। আমরা ধর্মযুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ করে নেব। একজন ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী যখন নিজ দেশের প্রধানমন্ত্রীকে এভাবে আলটিমেটাম দেন, তখন বুঝতে বাকি থাকে না যে ভারতের রাজনীতিতে এখন চরম অস্থিরতা চলছে। যোগী আদিত্যনাথ দীপু হত্যার বদলা নিতে কতটা মরিয়া হয়ে উঠেছেন তা তার এই বক্তব্যেই পরিষ্কার। তিনি যেন বুঝিয়ে দিতে চাইলেন, দিল্লির মসনদ যদি দুর্বলতা দেখায়, তবে গোরক্ষনাথের মঠ থেকে বের হওয়া ধর্ম সৈনিকরাই এবার মাঠ দখল করবে। তার এই ধর্মযুদ্ধের ডাক ভারতের কট্টরপন্থী শিবিরের রক্তে উন্মাদনা ছড়িয়ে দিয়েছে, যা প্রতিবেশী বাংলাদেশের জন্য এক বিপদ সংকেত। যোগীর এই গরম গরম বক্তৃতার সাথে তাল মিলিয়ে সীমান্তের চিত্র দ্রুত পাল্টে যাচ্ছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে রাতের আধারে সারি সারি ভারতীয় ট্যাঙ্ক বাংলাদেশের সীমান্তের দিকে ধেয়ে আসছে। প্রশ্ন উঠছে, হঠাৎ কেন এই ব্যাপক প্রস্তুতি? কেন রাতের অন্ধকারে এই ভুতুড়ে কনভয়? এর পেছনের কারণ খুঁজতে গেলে বেরিয়ে আসে ভারতের আসল ভয়ের চিত্র। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই দিল্লির নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। তারা ভালো করেই জানে বাংলাদেশ এখন আর আগের মতো তাদের কথায় উঠবে বসবে না। আর ঠিক এই কারণেই শিলিগুড়ি করিডর বা চিকেন নেক নিয়ে ভারতের শ্বাসরোধকর পরিস্থিতি তৈরি হয়েছে। শিলিগুড়ি করিডর হলো ভারতের গলার কাটা। মাত্র ২০-২২ কিলোমিটার চওড়া এই সরু পথটি ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের ৭টি রাজ্য বা 7 সিস্টার্সকে যুক্ত করে রেখেছে। ভারত খুব ভালো করেই জানে, যদি বাংলাদেশের সাথে কোনো সংঘাত বাঁধে আর এই চিকেন নেক একবার যদি বন্ধ হয়ে যায়, তবে ভারতের মানচিত্র থেকে ওই 7টি রাজ্য পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে। এই ভয়েই এখন তড়িঘড়ি করে আসাম ও উত্তর দিনাজপুরে নতুন আর্মি স্টেশন বসানোর কাজ শুরু করেছে ভারত।
তারা চাইছে যে কোনো মূল্যে এই এলাকাটিকে কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলতে। সীমান্তে এত ট্যাঙ্ক জড়ো করার আসল উদ্দেশ্য হলো বাংলাদেশকে চাপে রাখা এবং নিজেদের দুর্বল জায়গাটি রক্ষা করা। ভারতের সেনাবাহিনী এখন পুরোপুরি প্যানিক মোডে রয়েছে। তারা আশঙ্কা করছে যে কোনো সময় এই করিডরে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে। সীমান্তের ওপারে যখন এমন থমথমে অবস্থা, তখন ভারতের এই সামরিক প্রস্তুতি নিয়ে আন্তর্জাতিক মহলেও শুরু হয়েছে কানাঘুষা। এতদিন ভারত পশ্চিম সীমান্তে অর্থাৎ পাকিস্তানের দিকেই তাদের সব নজরদারি বা মনোযোগ রাখত, কিন্তু শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর ভারতের সব হিসেব উল্টে গেছে। তারা এখন বুঝতে পারছে তাদের আসল বিপদ লুকিয়ে আছে পূর্ব সীমান্তে। ঠিক এই কারণেই তারা মরিয়া হয়ে সীমান্তে শক্তি বাড়াচ্ছে। আসামের কাজিরাঙ্গা বা উত্তর দিনাজপুরের মতো জায়গায় নতুন নতুন সেনা ঘাঁটি তৈরির খবর সেই প্যানিক মোডেরই বহিঃপ্রকাশ। ভারতের সেনাপ্রধানরা হয়তো বুঝতে পারছেন বাংলাদেশের মাটি এখন আর তাদের জন্য সহজ কোনো খেলার মাঠ নয়, তাই তারা আগে ভাগেই নিজেদের ঘর গোছানোর চেষ্টা করছে। কিন্তু এই অতিরিক্ত সতর্কতা কি আসলে যুদ্ধের প্রস্তুতি, নাকি নিজেদের ভয় লুকানোর চেষ্টা, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে ভারতের প্রস্তুতি কেবল স্থলভাগেই সীমাবদ্ধ নেই, সমুদ্রের নিচেও চলছে তাদের মরণঘাতী খেলা। সম্প্রতি বঙ্গোপসাগরে ভারতের পারমাণবিক সাবমেরিন আইএনএস আরিঘাট থেকে K4 ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালানো হয়েছে। যখন সীমান্তে ট্যাঙ্ক গর্জন করছে, তখন সমুদ্রের তলদেশ থেকে পারমাণবিক জুজু দেখানোর চেষ্টা করছে দিল্লি। এই মিসাইল পরীক্ষার পেছনের কারণ অত্যন্ত গভীর। ভারত একই সাথে চীন এবং বাংলাদেশকে বার্তা দিতে চাইছে। তারা বোঝাতে চাইছে জলে স্থলে সব জায়গাতেই তারা প্রস্তুত। দিল্লির শেষ কামড় হিসেবে তারা এই পারমাণবিক শক্তি প্রদর্শনের পথ বেছে নিয়েছে। কিন্তু সমুদ্রের লোনা জলে বারুদের গন্ধ ছড়িয়ে ভারত কি সত্যিই কাউকে ভয় দেখাতে পারছে, নাকি উল্টো নিজেদের বিপদ ডেকে আনছে? কারণ খেলার মোড় এখানেই ঘুরে গেছে। ভারতের সব ছক উল্টে দিয়ে এবার দৃশ্যপটে হাজির হয়েছে পাকিস্তান। এবার ভারতের পিলে চমকে দেওয়ার মতো হুমকি এসেছে সরাসরি ইসলামাবাদ থেকে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দলের যুব নেতা কামরান সাইফি যে ভাষায় ভারতকে শাসিয়েছেন, তা শুনে দিল্লির কর্মকর্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়তে বাধ্য। কামরান সাইফি স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশের ওপর যদি একটা আঁচড়ও লাগে, তবে পাকিস্তান তার সর্বশক্তি আর মিসাইল দিয়ে কড়া জবাব দেবে। তিনি ভারতকে মনে করিয়ে দিয়েছেন যে পাকিস্তানের কাছে যে ক্ষেপণাস্ত্র ভাণ্ডার আছে, তা ভারতের যে কোনো শহরকে নিমেষেই ধুলোয় মিশিয়ে দিতে পারে। পাকিস্তানি মিডিয়াতেও এখন স্লোগান উঠছে, বাংলাদেশ আমাদের ভাই, এবং সেখানে আরও বলা হচ্ছে উসমান হাদির রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। শরীফ উসমান হাদিকে হত্যার পর পাকিস্তানের সাধারণ মানুষ এবং মিডিয়া বাংলাদেশের প্রতি একাত্মতা ঘোষণা করেছে। তারা বলছে, এখন আর চুপ থাকার সময় নয়, এটি এখন ভাইয়ের জন্য ভাইয়ের লড়াই। পাকিস্তানের এই এন্ট্রি পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিকে এক ধাক্কায় বদলে দিয়েছে। ভারত ভেবেছিল তারা একতরফাভাবে বাংলাদেশের ওপর দাদাগিরি ফলাবে, কিন্তু পাকিস্তানের এই চূড়ান্ত হুঁশিয়ারি তাদের সেই স্বপ্নে জল ঢেলে দিয়েছে। পাকিস্তান যে এভাবে বাংলাদেশের ঢাল হয়ে দাঁড়াবে, তা হয়তো মোদি বা যোগী আদিত্যনাথ ঘুণক্ষরেও ভাবেননি। পাকিস্তানের এই হুঙ্কার কেবল ফাঁকা বুলি নয়। কামরান সাইফির বক্তব্যে স্পষ্ট যে পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। পাকিস্তানের জনগণ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। তারা বলছে, ভারতের আধিপত্যবাদ রুখতে বাংলাদেশ একা নয়, পুরো মুসলিম বিশ্ব তাদের সাথে আছে। আদতে উসমান হাদির মৃত্যু যেন বারুদে আগুন ধরিয়ে দিয়েছে। পাকিস্তানের টিভি চ্যানেলগুলোতে এখন দিনরাত ভারতের সমালোচনা চলছে এবং বাংলাদেশের প্রতি সমর্থন জানানো হচ্ছে। এই পরিস্থিতি ভারতের জন্য এক বড় কূটনৈতিক পরাজয়। তারা বাংলাদেশকে চাপে রাখতে গিয়ে এখন উল্টো দুই দিক থেকে চাপে পড়ে গেছে। এক পাশে চিরশত্রু পাকিস্তান, আর অন্য পাশে নতুন করে জেগে ওঠা বাংলাদেশ। हमको न मनाओ, रहने दो, तुम साथ हमारे जब तक थे, हर ख्वाब हकीकत लगता है। दिल इतना दुखाया है तुमने, हमको न मनाओ, रहने दो, शहादत की रात तुम चुन ली, हम सबको सिर्फ अब रोने दो। तुम हंसते थे तो लगता था ये मुल्क अभी जिंदा है, तुम चलते थे तो लगता
साथ हमारे जब तक थे, हम सच में दिल से बसते थे। अब हंसना भी दुश्वार हुआ, यूं याद न आओ रहने दो। कितनी ही अज़ियत सहली है, बस अब न रुलाओ रहने दो। दिल इतना दुखाया है तुमने, हमको न मनाओ रहने दो। जो जख्म ज़्यादा गहरे हो, मुश्किल है बहुत उनका भरना। जो कुछ भी था वो खत्म हुआ, क्यों शिकवा शिकायत करना। जिस दुख को छुपाया दिल में था, सबको न दिखाओ रहने दो। वस्ता भुला दो गम सारे, यूं दिल न जलाओ रहने दो। तंजिम की सांसों में हादी तेरी खुशबू ही रहती थी। तू साथ हमारे जब तक थे, हर ख्वाब हकीकत लगता था। दिल इतना दुखाया है तुमने, हमको न मनाओ रहने दो। तुम साथ हमारे जब तक थे, हर ख्वाब हकीकत लगता है। इस देश के ज़र्रे ज़र्रे को हम अपने खून से सींचेंगे। अल्लाह की कसम इस धरती को गुलजार बना कर दम लेंगे। जिस खून शहीदा से अब तक गुल रंग हुई है ये ज़मीं, इस खून के काट काट से तूफान उठा कर दम लेंगे। दिल इतना दुखाया है तुमने, हमको न मनाओ रहने दो। तुम साथ हमारे जब तक थे, हर ख्वाब हकीकत लगता थे। हर ख्वाब हकीकत। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। इतना दुखाया है तुमने, हमको न मनाओ रहने दो। तुम साथ हमारे जब तक थे, हर ख्वाब हकीकत लगता है। दिल इतना दुखाया है तुमने, हमको न मनाओ रहने दो। शहादत की राह तुम चुन ली, हम सबको सिर्फ अब रोने दो। तुम हंसते थे तो लगता था ये मुल्क अभी जिंदा है। तुम चलते थे तो लगता था ये शहर अभी जिंदा है। तंजिम की सांसों में हादी तेरी खुशबू ही रहती थी। तंजिम की सांसों में हादी तेरी खुशबू ही रहती थी। दिल इतना दुखाया है तुमने, हमको न मनाओ रहने दो। शहादत की राह तुम चुन ली, हम सबको सिर्फ रोने दो। होठों पे तबासुम रहता था, नजरों में भी तुम ही बसते थे। तू साथ हमारे जब
हंसते थे, अब हंसना भी दुश्वार हुआ। यूं याद न आओ रहने दो, कितनी ही अज़ियत सहली है, बस अब न रुलाओ रहने दो। दिल इतना दुखाया है तुमने, हमको न मनाओ रहने दो। जो जख्म ज्यादा गहरे हो, मुश्किल है बहुत उनका भरना। जो कुछ भी था वो खत्म हुआ, क्यों शिकवा शिकायत करना। जिस दुख को छुपाया दिल में था, सबको न दिखाओ रहने दो। वस्ता भुला दो गम सारे, यूं दिल न जलाओ रहने दो। तंजिम की सांसों में हादी तेरी खुशबू ही रहती थी। तू साथ हमारे जब तक थे, हर ख्वाब हकीकत लगता था। दिल इतना दुखाया है तुमने, हमको न मनाओ रहने दो। तुम साथ हमारे जब तक थे, हर ख्वाब हकीकत लगता है। इस देश के ज़र्रे ज़र्रे को हम अपने खून से सींचेंगे। अल्लाह की कसम इस धरती को गुलजार बना कर दम लेंगे। जिस खून शहीदा से अब तक गुल रंग हुई है ये ज़मीन, इस खून के काट काट से तूफान उठा कर दम लेंगे। दिल इतना दुखाया है तुमने, हमको न मनाओ रहने दो। तुम साथ हमारे जब तक थे, हर ख्वाब हकीकत लगता थे, हर ख्वाब हकीकत। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।